ইতিহাসে এমন খুব কম চরিত্রই আছেন যাদের নিয়ে বিতর্ক কখনো শেষ হয় না। তিনি কি ছিলেন একজন কট্টর ইসলামপন্থী যিনি ধর্মকে ব্যবহার করে দেশভাগ করেছিলেন, নাকি তিনি ছিলেন একজন পুরোদস্তুর সেকুলার ব্রিটিশ ব্যারিস্টার যিনি পরিস্থিতির শিকার হয়ে দেশভাগের টেবিলে বসতে বাধ্য হয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কায়েদ আজম। 1947 সালে যিনি বললেন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা জাতি, দুটি আলাদা সত্তা, অথচ পাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক 3 দিন আগে তিনিই আবার বললেন आप सब आजाद हैं अपने मंदिरों में जाने के लिए। आप सब आजाद हैं अपनी मस्जिदों में जाने के लिए और किसी भी और इबादतगाह में जाने के लिए। इस ममलिकत पाकिस्तान में आपका ताल्लुक किसी भी मजहब, जात या अकीदे से हो, ममलिकत का इससे कोई सरोकार नहीं। রাষ্ট্রের চোখে ধর্ম কোনো বাধা নয়, হিন্দু বা মুসলিম বলে কিছুই থাকবে না, সবাই হবে শুধুই নাগরিক। একই মানুষের দুটি সম্পূর্ণ বিপরীত রূপ, প্রি পাকিস্তান জিন্নাহ এবং পোস্ট পাকিস্তান জিন্নাহ। ঐতিহাসিকরা আজও প্রশ্ন তোলেন 1940 সালে তিনি যা বলেছিলেন 1947 সালে কি তিনি নিজেই তা নাকচ করে দিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা খুঁজব সেই ঐতিহাসিক ধাঁধার উত্তর। বিংশ শতাব্দীর শুরুতে জিন্নাহ কিন্তু দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন না, বরং উল্টো। বিখ্যাত কবি ও রাজনীতিক সরোজিনী নাইডু জিন্নাহকে উপাধি দিয়েছিলেন দ্য অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি বা হিন্দু মুসলিম ঐক্যের দূত। ঐতিহাসিক যশবন্ত সিং তার বই জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন ইন্ডিপেন্ডেন্সে লিখেছেন, জিন্নাহ মূলত ছিলেন একজন উদারপন্থী জাতীয়তাবাদী। তিনি চেয়েছিলেন কংগ্রেসে থেকেই ভারতের স্বাধীনতা, কিন্তু 1920-র দশকে মহাত্মা গান্ধীর ধর্মীয় প্রতীকের ব্যবহার এবং কংগ্রেসের রক্ষণশীল হিন্দু অংশের দাপটে জিন্নাহ কোণঠাসা হয়ে পড়েন। আসল পরিবর্তনটা আসে 1937 সালে। প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস বিপুল জয় পায় এবং মুসলিম লীগের সাথে কোয়ালিশন সরকার গঠন করতে অস্বীকার করে। জিন্নাহ বুঝতে পারেন অখণ্ড ভারতে গণতন্ত্রের নামে যা চলবে তা আসলে সংখ্যাগরিষ্ঠের শাসন বা হিন্দু রাজ। মুসলিমরা সেখানে চিরস্থায়ী রাজনৈতিক সংখ্যালঘু হয়ে থাকবে। এখান থেকেই জন্ম নেয় 1940 সালের সেই বিখ্যাত লাহোর প্রস্তাব। 1940 সালে জিন্নাহর সুর সম্পূর্ণ বদলে গেল। তিনি বললেন হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি, তাদের দর্শন আলাদা, তাদের ইতিহাস আলাদা, তাদের বীর আলাদা। কিন্তু এখানে একটি বড় ঐতিহাসিক বিতর্ক আছে। জিন্নাহ কি সত্যি দেশভাগ চেয়েছিলেন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ঐতিহাসিক আয়েশা জালাল তার বই দ্য সোল স্পোক্সম্যানে এক বিস্ফোরক তথ্য দেন। জালালের মতে জিন্নাহ আসলে দেশভাগ চান। দ্বিজাতি তত্ত্ব ছিল জিন্নাহর হাতের একটি বার্গেনিং চিপ বা দর কষাকষির তাস। আয়েশা জালাল যুক্তি দেখান জিন্নাহ চেয়েছিলেন কেন্দ্রের ক্ষমতায় মুসলিমদের জন্য সম অধিকার নিশ্চিত করতে। তিনি ভয় দেখিয়েছিলেন যে দাবি না মানলে আমরা আলাদা দেশ চাইব। জিন্নাহ ভেবেছিলেন কংগ্রেস ভারতের অখণ্ডতা রক্ষায় তাকে কেন্দ্রে বেশি ক্ষমতা দেবে, কিন্তু নেহেরু এবং প্যাটেল সেই ব্লাফ বা চালে পা দেননি। তারা উল্টো বললেন ঠিক আছে তোমরা আলাদা হয়ে যাও। জিন্নাহ যা চেয়েছিলেন হয়তো তা হলো একটি কনফেডারেশন বা শক্তিশালী প্রদেশ সহ অখণ্ড ভারত, কিন্তু তিনি যা পেলেন তা হলো তার ভাষায় এ মথ ইটেন পাকিস্তান বা পোকায় খাওয়া পাকিস্তান। বাংলা এবং পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করে এক অদ্ভুত মানচিত্র। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ঠিক আগ মুহূর্তে জিন্নাহর চিন্তাধারায় আবার এক নাটকীয় পরিবর্তন দেখা দিল। যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়ল, রক্ত দিল পাকিস্তান পাওয়ার পর, জিন্নাহ কি সেই তত্ত্ব থেকেই সরে আসলেন? দিনটা ছিল 11ই আগস্ট 1947। পাকিস্তানের স্বাধীনতার ঠিক 3 দিন আগে জিন্নাহ গণপরিষদে দাঁড়িয়ে এমন এক ভাষণ দিলেন যা আজও পাকিস্তানের অস্তিত্বের সংকটের মূল কারণ। তিনি বললেন, ইউ আর ফ্রি, ইউ আর ফ্রি টু গো টু ইউর টেম্পলস, ইউ আর ফ্রি টু গো টু ইউর মস্কস, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য বিজনেস অফ দ্য স্টেট। অর্থাৎ তোমরা স্বাধীন, তোমরা মন্দিরে যাও বা মসজিদে যাও, তা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্র চলবে না ধর্মের ভিত্তিতে। বিখ্যাত জীবনীকার স্ট্যানলি ওলপার্ট তার জিন্নাহ অফ পাকিস্তান বইয়ে লিখেছেন, এই ভাষণই ছিল
আসল জিন্নার প্রতিফলন। ওলপার্টের মতে জিন্না পাকিস্তান চেয়েছিলেন মুসলিমদের রাজনৈতিক ও অর্থনৈতিক সুরক্ষার জন্য কোনো থিওক্রেটিক বা মোল্লাতন্ত্র ভিত্তিক রাষ্ট্র বানানোর জন্য নয়। পাকিস্তান পাওয়ার পর তিনি চেয়েছিলেন একে একটি আধুনিক সেকুলার রাষ্ট্রের রূপ দিতে। কিন্তু আধুনিক ঐতিহাসিক ভেঙ্কট ধুলিপালা তার বই ক্রিয়েটিং আ নিউ মেডিনা তে এই মন্তব্যের বিরোধিতা করেন। ধুলিপালা বলেন, জিন্না জনগণকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। সাধারণ মানুষ ভেবেছিল পাকিস্তান হবে নতুন মদিনা। তাই 11ই আগস্টের ভাষণে জিন্না চাইলেই হঠাৎ করে সেকুলার হতে পারেন না। ধুলিপালার মতে জিন্নার এই অস্পষ্টতাই পাকিস্তানকে পরবর্তীতে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে। এখানে জিন্নার পোস্ট পাকিস্তান ভিউ পরিষ্কার। তিনি দ্বিজাতি তত্ত্বকে ব্যবহার করেছিলেন দেশ গড়ার হাতিয়ার হিসেবে, কিন্তু দেশ হয়ে যাওয়ার পর তিনি চেয়েছিলেন পাকিস্তানি জাতীয়তাবাদ গড়ে তুলতে, যেখানে ধর্ম হবে ব্যক্তিগত আর পরিচয় হবে জাতীয়। তবে জিন্নার এই পাকিস্তানি জাতীয়তাবাদ তৈরির চেষ্টায় আবার নতুন সংঘাত ডেকে আনে। 1948 সালে ঢাকায় এসে তিনি যখন বললেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন তিনি চেয়েছিলেন ধর্মের ঊর্ধ্বে উঠে একটি একীভূত রাষ্ট্রভাষা দিয়ে জাতিকে বাঁধতে। কিন্তু তিনি বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে এক হলেও বাঙালি সংস্কৃতি ও ভাষা সম্পূর্ণ ভিন্ন। যে জিন্না একসময় সংখ্যালঘুর অধিকার নিয়ে লড়াই করেছেন, ক্ষমতার মসনদে বসে তিনিই নিজে সংখ্যাগরিষ্ঠের ভাষা জোর করে চাপিয়ে দিতে চাইলেন। 1948 সালের সেপ্টেম্বরে জিন্নার মৃত্যু হয়। তিনি খুব বেশি সময় পাননি তার স্বপ্নের পাকিস্তান বা তার রাজনৈতিক দর্শনের বিবর্তনকে বাস্তবে রূপ দেওয়ার। তাহলে সারমর্ম কি? প্রি পাকিস্তান জিন্নার কাছে দ্বিজাতি তত্ত্ব ছিল অস্তিত্ব রক্ষার ঢাল। তিনি মনে করতেন আলাদা ভূখণ্ড ছাড়া মুসলিমরা ভারতে টিকবে না। আর পোস্ট পাকিস্তান জিন্নার কাছে সেই তত্ত্বের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। তিনি চেয়েছিলেন এমন এক রাষ্ট্র যেখানে মুসলিমরা নিরাপদে থাকবে, কিন্তু রাষ্ট্র হবে আধুনিক ও গণতান্ত্রিক। ঐতিহাসিক ইশতিয়াক আহমেদ তার দ্য পাকিস্তান গ্যারিসন স্টেট বইয়ে যথার্থই বলেছেন, জিন্নার ট্র্যাজেডি হলো তিনি এমন এক বোতল থেকে দৈত্যকে বের করেছিলেন, মানে ধর্মীয় জাতীয়তাবাদ, যাকে তিনি আর পরে বোতলে ঢোকাতে পারেননি। 11ই আগস্টের সেই সেকুলার ভাষণ পাকিস্তানের পাঠ্য বই থেকে অনেক বছর লুকিয়ে রাখা হয়েছিল, কারণ সেই ভাষণ জিন্নার তৈরি করা দেশটির মূল ভিত্তির সাথেই সাংঘর্ষিক ছিল। জিন্নার এই দোটানাই হয়তো উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্যারাডক্স।